আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকে ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিস ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো এই জ্যামিতির জ্যা মানে হচ্ছে আমার ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ জ্যামিতি বলতে আমরা বোঝাই ভূমির পরিমাপ। এখন এই জ্যামিতি শিখতে গেলে আমাদেরকে জ্যামিতিক বেসিক শেপগুলোর মধ্যে কিছু কিছু শেপগুলো আমাকে জানতে হবে। তো একদম শুরুর যে শেপটা সেটা হচ্ছে আমার রেখা। তো এই রেখা হচ্ছে কয়েকটা বিন্দুর চলার পথ। ধরা যাক এইটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটাকে আমি নাম দিলাম এ, এটাকে আমি নাম দিলাম বি। এখন এই এ থেকে বি পয়েন্টে আমি কিন্তু এভাবেও যেতে পারি, আবার এ থেকে বি পয়েন্টে আমি কিন্তু সরাসরিও চলে যেতে পারি। যদি সরাসরি যাই তাহলে আমি যাব হচ্ছে এভাবে, আর যদি একটু ঘুরে ঘেটে যাই তাহলে আমি এই ওয়েতে যেতে পারবো। তাহলে এই যে দুই ভাবে আমি যাচ্ছি, এই যাওয়ার রাস্তার উপর ভিত্তি করে আমি রেখাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার সরল রেখা আর একটা হচ্ছে আমার বক্ররেখা। ওকে, এখন আমরা তো রেখা সম্পর্কে জেনে ফেললাম। এখন এই রেখা থেকে আমি যদি কোনো একটা অংশ কেটে নেই তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে রেখাংশ। তো যেমন ধরা যাক এবি হচ্ছে একটা সরল রেখা ছিল, সেখানটার আমি একটা পয়েন্ট নিলাম হচ্ছে এ, একটা পয়েন্ট নিলাম হচ্ছে বি। তাহলে এই টোটাল বড় রেখা থেকে আমি যে ছোট অংশটা কেটে নিলাম এটাকে আমরা বলছি হচ্ছে রেখাংশ। আচ্ছা, এখন আমি রেখাংশটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করে দিই, ধরা যাক আমি এই বরাবর রেখাংশটাকে ভাগ করে দিলাম, তাহলে এই যে একটা পার্ট হলো আর এই যে আরেকটা পার্ট হলো, এই পার্ট গুলাকে আমরা বলি হচ্ছে রশ্মি। এখন এই রেখাংশ আর রশ্মি এদের মধ্যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, সেটা হচ্ছে রেখা কিন্তু দুই দিকেই চলমান। যেমন এইটা হচ্ছে আমার একটা রেখা, সে এদিকেও আগাতে থাকবে এদিকেও আগাতে থাকবে। তার মানে রেখার আসলে কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। আর যেহেতু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই তার মানে কিন্তু ওর কোনো প্রান্তের একটা সার্টেন বিন্দু কিন্তু পাবো না। তার মানে রেখারও কিন্তু কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দুও নাই। আচ্ছা, এবার আসি হচ্ছে রেখাংশের ক্ষেত্রে। তো যদি আমি এখন রেখাংশতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি রেখাংশের এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটাই তো ফিক্সড। তার মানে এর হচ্ছে ফিক্সড প্রান্তবিন্দু আছে। তো যেহেতু ফিক্সড প্রান্তবিন্দু আছে তার মানে হচ্ছে রেখাংশের নিশ্চয়ই একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, তার মানে এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এখন আমরা যখন এবার রশ্মির দিকে আবার তাকাই, তো রশ্মিটা কিন্তু আবার একটু অন্যরকম। কিরকম, যে আমরা কেউ দেখতে পাচ্ছি রশ্মিটা হচ্ছে একটা প্রান্তর দিকে একটা প্রান্তবিন্দু থাকছে আর আরেকটা প্রান্ত কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রশ্মির ক্ষেত্রে হচ্ছে প্রান্তবিন্দু আছে ঠিকই, কিন্তু যেহেতু সে একটা প্রান্ত থেকে সমানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য পাচ্ছি না। তো আমি যদি এই দুইটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রেখা, রেখাংশ আর রশ্মিকে ভাগ করতে চাই তাহলে আমরা বলতে পারি যে যদি আমার নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকে এবং নির্দিষ্ট প্রান্ত বিন্দুও না থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমার রেখা। আর যদি আমার নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে কিন্তু নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে রেখাংশ। আর যদি দৈর্ঘ্য না থাকে কিন্তু প্রান্তবিন্দু থাকে, মানে নির্দিষ্ট দৈর্ঘ্য না থাকে কিন্তু একটা প্রান্তবিন্দু থাকে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে রশ্মি। এখন নির্দিষ্ট যদি দৈর্ঘ্য না থাকে কিন্তু একটা প্রান্তবিন্দু আমরা থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে রশ্মি। তাহলে রেখা, রেখাংশ, রশ্মি ব্যাপারটা আসলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই প্রান্ত বিন্দুটাও কিন্তু রশ্মি আর রেখার ক্ষেত্রে আলাদা আলাদা।
যেমন রেখার ক্ষেত্রে কোনো প্রান্ত বিন্দুই নাই, রশ্মির ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রান্ত বিন্দু আর রেখাংশের ক্ষেত্রে আমার দুইটা প্রান্ত বিন্দু। তাহলে প্রান্ত বিন্দুগুলোও কিন্তু ক্লাসিফাইড, একটার জন্য 0টা, একটার জন্য একটা, একটার জন্য হচ্ছে 2টা। তো আশা করি রেখা, রেখাংশ, রশ্মি সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে এবার সামনে আগাই। এখন দুইটা সরল রেখা যদি তির্যকভাবে পরস্পরকে ছেদ করে, তাহলে ওই ছেদবিন্দুতে আমরা যেই জিনিসটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে কোণ। যেমন ধরা যাক এইটা হচ্ছে একটা সরল রেখা আর এইটা হচ্ছে আরেকটা সরল রেখা। তো তারা দুইজনই এই মাঝের পয়েন্টটাতে গিয়ে ছেদ করলো। তাহলে এই ছেদবিন্দুতে আমি আসলে কোণ পাবো, কিন্তু কোণ কয়টা পাবো সেটা একটা বড় চিন্তার বিষয়। তো দেখতে পাচ্ছি যে এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এইখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, আবার এই বড় বড় একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি আসলে দুইটা সরল রেখা যখন ছেদ করে, ছেদবিন্দুতে কিন্তু আসলে একটা কোণ পাই না, আমরা 1 2 3 4 টোটাল হচ্ছে 4টা কোণ পাই। তো এই 4টা কোণের থেকে আমি যদি একটাকে আলাদা করে বাছাই করে জুম করি, ধরা যাক এই জায়গাটা আমি হচ্ছে জুম করে এখানে আঁকলাম, তাহলে এইটা হচ্ছে আমার একটা স্পেসিফিক কোণ। এখন কোনো একটা কোণ যখন ফর্ম হয়, সাথে সাথে কয়েকটা জিনিস ফর্ম হয়ে যায়। যেমন একটা কোণের যেই দুইটা সন্নিহিত দৈর্ঘ্য থাকে, যেমন এই যে এখানে একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, এখানে আরো একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে কোণের বাহু। আর তারা যেই পয়েন্ট থেকে ইনিশিয়েট হয়, অর্থাৎ এই পয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। তার মানে একটা কোণ যখন ফর্ম হয়ে যায়, তখন সাথে সাথেই যে দুইটা দৈর্ঘ্য দিয়ে ফর্ম হয় সেটা হয়ে যায় বাহু, আর যেই পয়েন্টটা থেকে ইনিশিয়েট হয় সেটা হয়ে যায় আমার শীর্ষবিন্দু। এখন এই যে কোণ, কোণের এই জায়গার এই কোণের একটা ভ্যালু থাকবে, তাই না? এই ভ্যালুটা হতে পারে 0 ডিগ্রি, হতে পারে 85 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, হতে পারে আমার 91 ডিগ্রি, হতে পারে আমার 190 ডিগ্রি, বা হতে পারে 270 ডিগ্রি, সব রকম কোণই তো হতে পারে, তাই না? তো এই যে কতগুলো ভ্যালু আমরা পেলাম, এই ভ্যালুগুলোর কারণে একটা কোণের নাম এক এক রকম হয়। চলুন তাহলে সেগুলো একবার দেখে নেই। তো আমি আগের স্লাইডে বলেছিলাম যে কোণগুলোর মান হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 85 ডিগ্রি। এই যে বারবার ডিগ্রি ডিগ্রি বলছিলাম, এই ডিগ্রিগুলো আসলে কি? এটা হচ্ছে এই কোণ পরিমাপের একটা একক, এটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি। সেম ভাবে আরো একটা একক আছে যেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়ান। তো ডিগ্রি আর রেডিয়ানের নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে আমরা বলতে পারি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এখান থেকে পেয়ে যাব 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আবার উল্টা করে যদি বলি, পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে 1 রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে আমরা 1 রেডিয়ান থেকে ডিগ্রিতে ফর্ম করাটা বুঝে ফেললাম, 1 ডিগ্রি থেকে রেডিয়ানে ফর্ম করাটা বুঝে ফেললাম, কিন্তু একটা জিনিস এখনো জানলাম না, সেটা হচ্ছে রেডিয়ান কোণটা আসলে কতটুকু কোণ। তো এই ব্যাপারটা একটু ভালোভাবে মনে রাখবো আমরা, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ যে কোণ উৎপন্ন করে। তো ধরা যাক এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ আমি আঁকলাম এটা। এখন এইটার যে দৈর্ঘ্য, সেইটা যদি এই বরাবর আনতে চাই, তাহলে তো স্ট্রেট লাইন হবে না, একটা কার্ভড লাইন হবে না, বা একটা বাঁকা লাইন হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে এইটাকে কাটা কম্পাস দিয়ে
সরাসরি এতটুকু মেপে নেই, তাহলে কিন্তু আমার অনেকখানি দৈর্ঘ্য কম আসবে। বা কম অ্যাজ ইন হচ্ছে আমার একটা বাঁকা জিনিসের মাঝের দৈর্ঘ্যটা অবভিয়াসলি ওই বাঁকার থেকে তো কমই আসে, তাই না? তো আমার তো এই দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যটাই দরকার ছিল, কিন্তু এই দৈর্ঘ্যটা ছিল একটা স্ট্রেইট লাইন, তাই তো? তো স্ট্রেইট লাইনের সমান বাঁকা লাইন নিশ্চয়ই স্ট্রেইট লাইনের থেকে ছোট আসবে। এই কারণে আমরা আসলে এই দৈর্ঘ্যটাকে কাটা কম্পাস দিয়ে না মেপে সুতা দিয়ে মাপি। তো সুতা দিয়ে এখানে ফেলে যে দৈর্ঘ্যটা পাই, সেম দৈর্ঘ্যটা যদি আমি এই বরাবর নেই, তাহলে আসলে ওই পর্যন্ত যায় না, তার থেকে একটু কম আসে। এই পয়েন্টটা গিয়েছিল হচ্ছে দৈর্ঘ্য নিলে, আর এই পয়েন্টটা গেল হচ্ছে আমার সুতার দৈর্ঘ্য নিলে। তাহলে এই যে এই সুতার দৈর্ঘ্যটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে যে কোণটা পাবো সেটাই হচ্ছে আমার 1 রেডিয়ান কোণ। আর এইটাকে যদি আমি যোগ করতাম তাহলে কিন্তু 1 রেডিয়ান থেকে বেশি কোণ আসতো। তো এই 1 রেডিয়ান কোণ এর সংজ্ঞাটা আমরা আশা করি বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার ওই যে যেই প্রশ্নটা আগে স্লাইডে করেছিলাম যে এই কোণগুলার বিভিন্ন মানের কারণে আমার এই কোণগুলার নামও পাল্টায় যায়। তো কিরকম ভাবে পাল্টায় চলুন তাহলে সেটা দেখে নেই। তো এই কোণগুলাকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে সমকোণ, একটা হচ্ছে স্থূল কোণ, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো এই কোণগুলার সংজ্ঞা চলুন তাহলে এবার একটু জেনে নেই। প্রথমেই আসবে হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হচ্ছে এমন সব কোণ যাদের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তো 90 ডিগ্রি অপেক্ষা ছোট মানে কি? 0 ডিগ্রি থেকে শুরু করে 89.999 যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতগুলা কোণ আসবে সবাইকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এখন যদি কোনো কোণ 90 ডিগ্রির সমান হয়ে যায় তাহলে আমরা তখন তাকে কি বলবো? যদি কোনো কোণ 90 ডিগ্রির সমান হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সমকোণ। পরেরটা যে, তো এরপরে আমরা শিখবো হচ্ছে স্থূল কোণ আর প্রবৃদ্ধ কোণ। তো যদি কোনো কোণের ভ্যালু 90 ডিগ্রি এর থেকে বড় হয় কিন্তু 180 ডিগ্রি এর থেকে ছোট হয়, তাহলে আমরা সেই কোণগুলোকে বলবো হচ্ছে স্থূল কোণ। অর্থাৎ 91 ডিগ্রি বা আমি যদি বলি 90.00001 ডিগ্রি থেকে শুরু করে প্রায় 179.999 পর্যন্ত যাওয়া যায়, সবগুলা কোণই হচ্ছে আমার স্থূল কোণ। আর 180 ডিগ্রি এর সমান যদি কোনো কোণ হয় তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটা হয়ে যাবে আমার সরল কোণ। আর কোন কোণের মান যদি 180 এর চেয়ে বড় কিন্তু 360 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো আমি যদি এখন এক নজরে সবগুলো কোণকে একটু রিক্যাপ করি তাহলে বলতে পারি যে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণ সেটা আমি বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি এর সমান কোণ এটাকে আমি বলবো হচ্ছে সমকোণ। 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে স্থূল কোণ। আবার 180 ডিগ্রি এর সমান কোণটাকে বলবো হচ্ছে আমরা সরল কোণ। আর 180 এর চেয়ে বড় কিন্তু 360 এর চেয়ে ছোট, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো আশা করি মোটামুটি আমরা কোণগুলা সম্পর্কে একটা রাফ ধারণা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমরা আমাদের স্লাইডে ফেরত চলে যাই। তো কোণের পর্ব মোটামুটি এখানেই শেষ। এবার আমরা পরের ধাপে আগায় যাব। তো এবার আমার আসবে হচ্ছে সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা বলতে ওই সকল সরলরেখাকে বোঝায় যদি তারা পরস্পর সবসময় সমান দূরত্ব বজায় রেখে সামনে আগায় যেতে থাকে। যেমন ধরা যাক এটা হচ্ছে আমার একটা সরলরেখা যেটাকে আমি নাম দিলাম হচ্ছে এ বি, আর এটা হচ্ছে আমার আরেকটা সরলরেখা যেটাকে আমি নাম দিলাম হচ্ছে সি ডি। তো এ বি এর এই জায়গাটার যে দূরত্ব সেটাকে যদি আমি ডি ধরে নেই,
তাহলে এই জায়গাটার দূরত্ব সেটাও যদি ডি হয়, তার মানে তারা যতই আগাতে থাকুক না কেন তাদের দূরত্বটা আসলে কখনোই কমবে না বা বাড়বে না, তাদের দূরত্ব সবসময় সেম থাকবে এবং তারা হচ্ছে অসীমে গিয়ে মিলিত হবে। অসীমটা যে কত দূর সেটা আমরা আসলে জানি না, আর বাস্তবিক পক্ষে সমান্তরাল সরলরেখা কখনোই আসলে মিলিত হয় না। তো আশা করি মোটামুটি আমরা সমান্তরাল সরলরেখা সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে ছেদক। তো যদি কোনো সরলরেখা কোনো জ্যামিতিক আকারকে এক বা একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে আমরা তাকে বলি হচ্ছে ছেদক। যেমন ধরা যাক এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, বৃত্তর মাঝখান দিয়ে এই সরলরেখাটা চলে গেল। তাহলে এই যে আমি এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কমনলি সরলরেখাটার উপরেও আছে আবার বৃত্তটার উপরেও আছে, এই কারণে এই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে ছেদক। আবার ধরা যাক এইটা হচ্ছে আমার একটা সরলরেখা যেটাকে আমি নাম দিলাম এবি, আর সবুজটা হচ্ছে আমার আরো একটা সরলরেখা যেটাকে আমি নাম দিলাম হচ্ছে সিডি। তো এবি আর সিডি এর মধ্যে একটা কমন পয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম ও। তাহলে এই ও পয়েন্টটা হচ্ছে এদের কমন পয়েন্ট, যেই কারণে আমরা এবি সরলরেখাটাকে সিডি এর ছেদক বলতে পারি, আবার এই সিডি সরলরেখাটাকে আমরা এবি এরও ছেদক বলতে পারি। ওকে, তাহলে এবার পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে স্পর্শক। তো স্পর্শক হচ্ছে এমন একটা সরলরেখা যারা কোনো একটা জ্যামিতিক আকারকে একটা মাত্র বিন্দুতেই স্পর্শ করবে। তো স্পর্শ করা মানে জাস্ট টাচ করে চলে যাওয়া। ছেদকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তারা এক বা একাধিক বিন্দুতে ছেদ করবে, কিন্তু স্পর্শের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তারা একটা বিন্দুতেই স্পর্শ করবে। যেমন ধরা যাক এই বৃত্তটার সাথে এই সরলরেখাটার সম্পর্কটা যদি আরো একটু ভিতরের দিকে হতো তাহলে কিন্তু তারা ছেদক হয়ে যেত। যেহেতু একদম বাইরে একটা মাত্র পয়েন্টের সাথেই তাদের সম্পর্ক হয়েছে, তার মানে একটা মাত্র কমন পয়েন্টই আছে, এই কারণে এই সরলরেখাটাকে আমরা বলবো এই বক্ররেখাটার বা এই বৃত্তটার একটা স্পর্শক। ওকে, পরেরটায় যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ মানে হচ্ছে যদি কোনো সমান্তরাল সরলরেখা দ্বয়ের সাথে কোনো একটা সরলরেখা তির্যকভাবে মিলিত হয় বা ছেদ হয়, তাহলে তাদের এই ছেদবিন্দুগুলোতে বিপরীত পার্শ্বে আমরা দুইটা কোণ পাই। এই যে দুইটা কোণ পেলাম, এই দুইটা কোণকে আমরা বলি হচ্ছে একান্তর কোণ। অর্থাৎ একটা ছেদকের দুই পাশে সমান্তরাল সরলরেখার সাথে উৎপন্ন কোণটাই হচ্ছে আমার একান্তর কোণ। পরেরটায় যাই। পরেরটা হচ্ছে আমার অনুরূপ কোণ। একই কেস, যে একটা সমান্তরাল সরলরেখা থাকবে, তাদেরকে আরো একটা সরলরেখা ছেদ করবে, ছেদ করার কারণে এই ছেদবিন্দুগুলা একই পাশে সরলরেখা দুইটার সঙ্গে যেই কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণকে আমরা বলবো পরস্পর অনুরূপ কোণ। এবং এই অনুরূপ কোণ দুইটা প্লাস আমি যদি এখানে ওই একান্তর কোণ দুইটাকেও নিয়ে আসি, এই অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান হবে, অর্থাৎ লাল দাগানো কোণ দুইটা পরস্পর সমান হবে, আবার এই নীল দাগানো কোণ দুইটাও পরস্পর সমান হবে। তার মানে আমরা একটা স্টেটমেন্ট এখানে দিতেই পারি যে একান্তর কোণ দ্বয় সমান এবং অনুরূপ কোণ দ্বয়ও আমার সমান। ওকে, তো আমরা একান্তর কোণ অনুরূপ কোণ তো বুঝে ফেললাম। এখন আমরা একটা নতুন ধরনের কোণ শিখবো যেটা হচ্ছে নাম বিপ্রতীপ কোণ। তো আবারও সেম কেস, যে এটা একটা সমান্তরাল সরলরেখা, এটাও একটা সমান্তরাল সরলরেখা, বেসিক্যালি এই দুইটাই পরস্পরের সমান্তরাল সরলরেখা। এখন এদেরকে এই সরলরেখাটা ছেদ করলো, এখন যখন তারা ছেদ করে তাহলে এই ছেদবিন্দুতে বিপরীত পাশে, অর্থাৎ এই পাশে আর এই পাশে যে দুইটা কোণ পাই তাদেরকে আমরা বলি পরস্পর বিপ্রতীপ কোণ।
তার মানে এখানে এরকম যে এরকম দুইটা বিপ্রতীপ কোণ পেলাম, একইভাবে আমরা কিন্তু এই জায়গাটাতে আর এই জায়গাটাতেও দুইটা বিপ্রতীপ কোণ পাবো। তো ব্যাপারটা হচ্ছে এই বিপ্রতীপ কোণ দুইটাও পরস্পর সমান হবে। তো আশা করি আমরা বুঝতে পারলাম তিনটা কোণই। তাহলে এবার আমরা একটু রিক্যাপ করি। তো ধরা যাক এইটা হচ্ছে আমার দুইটা সমান্তরাল সরলরেখা। আমি নাম দিয়ে দেই সরলরেখা দুইটার। প্রথমটা হচ্ছে আমার এ বি, পরেরটা হচ্ছে আমার সি ডি। তো এই সমান্তরাল সরলরেখা দুইটাকে এই লাল রঙের একটা সরলরেখা ছেদ করে গেল। নাম দিলাম হচ্ছে ই আর হচ্ছে এফ। ছেদ করলো কোন কোন বিন্দুতে? যে এবি সরলরেখাটাকে তারা ছেদ করলো হচ্ছে এম বিন্দুতে, আর সিডি সরলরেখাটাকে তারা ছেদ করলো হচ্ছে এন বিন্দুতে। তাহলে আমি হচ্ছে এইখানে কতগুলা কোণ পাবো। প্রথম কোণটা হবে হচ্ছে এইটা আর এইটা। তো মাত্রই শিখে আসলাম এরা হচ্ছে একান্তর কোণ। তার মানে হচ্ছে কোণ এ এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ এম এন ডি, একান্তর কোণ বলে। আবার আরো একটা জোড়া আমি কোণ পাবো, যেটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা। তাহলে হচ্ছে কোণ এফ এম বি আর হচ্ছে কোণ এম এন ডি। তার মানে হচ্ছে এই দুইটা কোণ সমান হবে, কারণ এরা হচ্ছে আমার অনুরূপ কোণ। আবার আমরা কিন্তু আরো দুই জোড়া কোণ এখানে পাই। কিরকম? এই যে এইটা হচ্ছে একটা জোড়া কোণ, এইটা হচ্ছে আর একটা জোড়া কোণ। তার মানে হচ্ছে কোণ এফ এম বি ইজ ইকুয়াল টু কোণ এ এম সি, কারণ তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। একই লজিকের কারণে আমরা বলতে পারবো যে এই কোণটা কোণ এম এন ডি আর এই কোণটা কোণ সি এন ই পরস্পর ইকুয়াল হবে, কারণ সেম, তারাও আমাদের বিপ্রতীপ কোণ। তো ব্যাপারটা আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, কারা একান্তর কোণ, কারা অনুরূপ কোণ, কারা বিপ্রতীপ কোণ। মোট কথা, ছেদকের বিপরীত পাশের কোণগুলা হচ্ছে একান্তর, ছেদকের একই পাশের কোণগুলা হচ্ছে অনুরূপ। অর্থাৎ এইটা যদি ছেদক হয় তাহলে এইটা হচ্ছে বিপরীত পাশ, এবং এই বিপরীত পাশের দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখার সঙ্গে কোণগুলো হবে হচ্ছে আমার একান্তর কোণ। আর এটা যদি ছেদক হয় তাহলে একই পাশে দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখার সাথে কোণগুলো হচ্ছে আমার অনুরূপ কোণ। এটা হচ্ছে একান্তর আর এটা হচ্ছে আমার অনুরূপ। তো আশা করি অনুরূপ আর একান্তর নিয়ে কারো আর কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আমাদের স্লাইডে ফেরত চলে যাই। তো এবার আমরা মোটামুটি জ্যামিতি সম্পর্কে কিছু বেসিক ধারণা যেহেতু নিয়ে ফেললাম, তাহলে চলুন তাহলে এবার আমরা কিছু ম্যাথ করে ফেলি। তো এই ম্যাথটা আমাদের পরীক্ষায় এসেছিল, যে একটা কমপ্লেক্স ফিগার দেওয়া আছে, মানে একটা যৌগিক ফিগার দেওয়া আছে। এই ফিগার থেকে আমাকে বের করতে হবে অ্যাঙ্গেল এম আর এন এর ভ্যালুটা কত। তো আমরা তো দেখে বুঝতে পারছি যে এই এম আর আর পি কিউ সবাইকেই কিউএলটা ছেদ করে গিয়েছে। তো আবার বলে দেওয়া আছে পি কিউ আর এম আর হচ্ছে সমান্তরাল। তাহলে এরা দুইটা সমান্তরাল, তাই তো? তাহলে একটু আঁকি, এরা দুইটা সমান্তরাল।
কিউ পি আর এম, এবং এই কিউ এল হচ্ছে তাদের ছেদক। তাহলে কিউ এল যদি তাদের ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। কারণ কি? কারণ হচ্ছে তারা অনুরূপ। তো এইটা যদি আমার 55 ডিগ্রি হয় তাহলে আমি বাই ডিফল্ট বলতে পারছি এটাও হবে আমার 55 ডিগ্রি। এখন আমাকে বলেছে আবার যে এই এন আর এই সরল রেখাটা কিউ এল এই সরল রেখাটার উপরে লম্ব। তো এইটা হচ্ছে আমার কিউ এল, এইটা হচ্ছে আমার এন আর, তার মানে এটা আমার নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এন আর এল হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এইটুকু আমার দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এতটুকুর ভ্যালু মানে এই কোশ্চেন মার্কের ভ্যালু আসলে কত আসবে? 90 মাইনাস 55, তার মানে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমার উত্তরটা হচ্ছে 35 ডিগ্রি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে কোন কোণের মান তার পূরক কোণের অর্ধেক, কোণটা আমাকে নির্ণয় করতে হবে। তো এই পূরক কোণ কোনটা আর সম্পূরক কোণ কোনটা সেটা আমাদের জানতে হবে। তো পূরক কোণ এটা হচ্ছে সেই ধরনের কোণ যাদের একই শীর্ষবিন্দু থাকবে এবং একটা সাধারণ বাহু থাকবে, এবং তারা সমষ্টিগতভাবে একটা সমকোণ উৎপন্ন করবে। তো তার মানে হচ্ছে এইটা যদি একটা কোণ হয়, এটা যদি আরো একটা কোণ হয়, তাহলে এই কোণটাকে আমি যদি ধরি এক্স আর এই কোণটাকে আমি যদি ধরি আমি আর ওয়াই, তাহলে আমি বলতে পারি যে এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু, যদি আমি 90 ডিগ্রি বলি তাহলে আমরা বলতে পারবো এক্স কোণ ওয়াই কোণের পূরক কোণ, ভাইস ভার্সা ভাবে ওয়াই কোণটা এক্স কোণটার পূরক কোণ হবে। আর সম্পূরক কোণ এটা হচ্ছে এই সেম কেস, অর্থাৎ দুইটা কোণের একই শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু থাকবে এবং তারা সমষ্টিগতভাবে একটা সরল কোণ বা 180 ডিগ্রি উৎপন্ন করবে। অর্থাৎ একই ভাবে আমি যদি বলি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে x কে y এর সম্পূরক কোণ বলবো, আবার y কে x এর আমি সম্পূরক কোণ বলবো। তো আশা করি পূরক কোণ আর সম্পূরক কোণের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে এই কোশ্চেনটায় বলেছে যে কোনো একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক। তো আমি ধরে নিচ্ছি যে যেই কোণটাকে আমি বের করতে চাই তাকে আমি x বলি। তাহলে আমার বের করার কোণটা হচ্ছে x, তাহলে তার পূরক কোণের মান কত আসবে? তো তার পূরক কোণটাকে যদি আমি ধরি y, তাহলে x প্লাস y বলতে পারবো 90 ডিগ্রি, কারণ তারা পূরক কোণ। তাহলে এই y এর মান কত আসবে? 90 মাইনাস x। তাহলে এই y এর জায়গায় আমি বসিয়ে দেই হচ্ছে 90 মাইনাস x। তো বলেছে যে কোন কোণের মান অর্থাৎ x এর মান তার পূরক কোণের অর্থাৎ 90 মাইনাস x এর অর্ধেক। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমি x বলতে পারি। তাহলে এখান থেকে পেয়ে যাই যে 2x ইজ ইকুয়াল টু 90 মাইনাস x, তার মানে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণটার মান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এটার পূরক কোণ আসবে কত? 90 মাইনাস 30 অর্থাৎ 60 ডিগ্রি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার চলুন পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলেছে যে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? তো 253 ডিগ্রি মানে আসলে সে 180 এর চেয়ে বড়, কিন্তু আবার সে হচ্ছে 360 এর চেয়ে ছোট। তার মানে এই কোণটা হবে হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ। তো পরেরটায় বলেছে একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ পাওয়া যায়। তো তাহলে একটা সরলরেখা নিলাম, এই সরলরেখাটার উপরে আমি একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে একটা পাবো 90 ডিগ্রি, এখানে একটা পাবো 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ। তাহলে মোট কয়টা সমকোণ পেলাম? দুইটা। তাহলে অ্যান্সার হচ্ছে 2।
পরটায় যাই। পরটায় বলছে 55 ডিগ্রির সম্পূরক কোণ কত। তো সম্পূরক কোণ মানে কি, যে 55 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, 180। তাহলে এক্স এর ভ্যালু আসবে 180 মাইনাস হচ্ছে 55, তার মানে এখানে আমার আসবে হচ্ছে 5 6 2, তাহলে 125 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 125 ডিগ্রি। পরটায় যাই। পরটায় বলেছে দুইটা লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তো এরা একে অন্যের সাথে কত মিটার দূরে মিলিত হবে। তো সমান্তরাল ভাবে যেহেতু চলে যাচ্ছে, তাহলে কি তারা আদৌ কখনো মিলবে? অবশ্যই না। তাহলে অ্যান্সার হচ্ছে কখনোই না। পরটায় যাই। পরটায় বলেছে দুই সমকোণ অপেক্ষা বড়। তো দুই সমকোণ মানে কি, 90 ইন্টু হচ্ছে 2, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি এর চেয়ে বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট, তার মানে 90 ইন্টু হচ্ছে 4 অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এর চেয়ে ছোট। এই দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে কারা? প্রবৃদ্ধ কোণ মেনটেন করে না, তার মানে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। পরটায় যাই। পরটায় বলেছে একটা সরল রেখা এবং আরেকটা রশ্মি মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন করে তার সমষ্টি কত। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে একটা সরল রেখা আর এটা হচ্ছে একটা রশ্মি। তো এরা পরস্পর মিলিত হলো, তাহলে এই দুইটা কোণ উৎপন্ন হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার এমন দুইটা কোণ যাদের একটা সাধারণ বাহু আমরা দেখতে পাচ্ছি, যে এইটা একটা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি সাধারণ। আবার যেহেতু একটা সরল রেখার সঙ্গে মিলিত হচ্ছে, তার মানে একটা সরল রেখায় আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি। তার মানে এই কোণটাকে যদি ধরি এক্স, এই কোণটাকে যদি ধরি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তার মানে তারা আসলে যেই কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত আসবে, 180 ডিগ্রি, অর্থাৎ তারা সম্পূরক কোণ। ওকে, পরেরটাই যাই। এবার আমাকে বলছে যে কোনো ঘড়ির কাঁটাতে যখন 5টা 10 বাজে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে আমার একটা ঘড়ি। তাহলে ঘড়ির নাম্বারিং করি, 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমাকে বলছে যে যখন ঘড়িতে 5টা 10 বাজে, এটা হচ্ছে 5টা বাজে, আর এইটা হচ্ছে 5টা 10 বাজে। তাহলে আমাকে বের করতে হবে এই যে 5টা 10 বাজলে এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তাহলে এবার শুরু করা যাক। যে এখন আমরা জানি যে ঘন্টার কাঁটা যখন ঘুরে তখন সে কতক্ষণ পর পর ঘুরে, 1 ঘন্টা পর পর। তো এই যে ঘড়ি তো একটা বৃত্ত, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ। এখন এই ঘড়ির কেন্দ্রেও তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে ঘড়িটাকে আমরা যে কয়টা ভাগে ভাগ করতেছি, তাহলে প্রত্যেকটা ঘন্টার মধ্যে কি ততগুলো কোণ থাকবে না? মানে আমি বলতে চাচ্ছি যে এই 12 থেকে 1 যাইতে গেলে এখানে একটা কোণ থাকতেছে, এই যে এই কোণটা। আবার 1 থেকে 2 যেতে গেলে এখানে একটা কোণ থাকতেছে। তাহলে এই কোণগুলোর ভ্যালু হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এরকম ভাগ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 360 ডিভাইডেড বাই 12 কত আসতেছে? তার মানে এই যে এক একটা ভাগে হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যে ঘন্টার কাঁটা সে 1 ঘন্টা পর 30 ডিগ্রি ঘুরে, আর যে মিনিটের কাঁটা সে কত দূর ঘুরবে সেটাও আমাকে বের করতে হবে। তাহলে মিনিটের কাঁটা কি প্রতি মিনিটে একটা একটা করে আগাচ্ছে না? তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কি 360 ডিগ্রি ঘুরে আসে না? তাহলে মিনিটের কাঁটা কি 1 ঘন্টায়
360 ডিগ্রি কিন্তু ঘুরবে। তাইলে সে 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরবে। তাহলে আমি যদি এখন চিন্তা করি সে 60 মিনিটে ঘুরবে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ঘুরবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি মানে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 10 মিনিটে ঘুরবে 6 ডিগ্রি ইন্টু হচ্ছে 6 ডিগ্রি ইন্টু হচ্ছে 10 মানে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে যখন 5:10 বাজবে, মানে কি 5টা বেজে 10 মিনিট, ততক্ষণে এই মিনিটের কাঁটাটা হচ্ছে 60 ডিগ্রি চলে আসবে। কোত্থেকে 60 ডিগ্রি? এই যে 12টা ছিল, এই 12 থেকে 60 ডিগ্রি আসবে। আবার তাহলে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি আসবে? তাহলে ঘন্টার কাঁটাটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে আগায়। তার মানে সে 60 মিনিটে আগায় হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 10 মিনিটে 1 মিনিটে আগাবে কত? 30 বাই হচ্ছে 60 মানে হাফ ডিগ্রি। তাহলে 10 মিনিটে আগাবে হাফ ইন্টু হচ্ছে 10 মানে হচ্ছে 5 ডিগ্রি। তার মানে যখন 5টা বেজে 10 মিনিট, তখন ঘন্টার কাঁটা এই ঘড়ির থেকে ছিল তো সে 5 বরাবর, সে একটু সরে আসবে, এইখানে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার 5 ডিগ্রি। তো আমি যদি এটাকে এখন একটু সুন্দর করে আঁকি, তাহলে দাঁড়াচ্ছে যে এইটা হচ্ছে আমার ঘড়ি, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 5, আর এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, এইটা হচ্ছে 5টা বাজার কাঁটা। এখন বাজে হচ্ছে 5:10। তাইলে আমি যে এতক্ষণ বের করলাম, এতটুকু হচ্ছে আমার 60 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে আমার 5 ডিগ্রি। আমাকে জানতে চাইছে যে এই অ্যাঙ্গেলটা কত, মানে হলুদ রঙের কাঁটা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। তাহলে যখন 5টা বাজে, কাটায় কাটায় 5টা, তখন অ্যাকচুয়ালি কত ডিগ্রি হয়? তাহলে আমার ছিল হচ্ছে এখানে 12, তাই না? তাহলে 12, 1, 2, 3, 4, 5। তাহলে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, 5টা ঘর। তাহলে 5টা ঘর প্রত্যেকটা 30 ডিগ্রি করে কত ডিগ্রি হবে? 5 ইন্টু হচ্ছে 150 মানে আমি একবারে বলে ফেলেছি। 5 ইন্টু হচ্ছে 30 মানে হচ্ছে 150 ডিগ্রি। তার মানে এই যখন 5টা বাজে, তখন আমার অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে 150 ডিগ্রি। তাইলে হলুদ রঙের কাঁটাটা কি আরো আগায় আসছে না? তার মানে তার থেকে আমি কি এই 60টা বাদ দিয়ে দিব। আর ঘন্টার কাঁটা কি একটু আগায় গেছে, তার মানে তার সঙ্গে আমি কি করব? এটা যোগ করে দিব। তার মানে যখন 5টা বেজে 10 মিনিট, তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 মাইনাস 60 প্লাস হচ্ছে 5, তার মানে 95 ডিগ্রি। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। পরেরটাই যাই। তো এবার আমাকে বলছে যখন 2টা বেজে 15 মিনিট, তাইলে আমরা আগের মতোই করি আবার, যে এইবার হচ্ছে একটা ঘড়ি নিলাম, ঘড়ির এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 2, মাঝে 1 আছে।
তাহলে 2টা বেজে যখন 15 মিনিট, তাহলে আমাকে আগে 2টার মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো যখন 2টা বাজে তখন অ্যাকচুয়ালি কয়টা ঘর যাচ্ছে? 2টা ঘর। তাহলে 2টা ঘরে ঘন্টার কাঁটা কত দূর যাবে? 30 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 60 ডিগ্রি যাবে। আর মিনিটের কাঁটা কত দূর যাবে? যখন 2টা বেজে 15 মিনিট তখন মিনিটের কাঁটা অ্যাকচুয়ালি কি করতেছে, যে এখানে 3 ছিল সে মিনিটের কাঁটা এইখানে চলে আসছে, আর এই ঘন্টার কাঁটাও কিন্তু একটু নিচে নেমে যাবে। তাহলে তো 15 মিনিটে ঘন্টার কাঁটা কত দূর যাবে, আর মিনিটের কাঁটা কতটুকু যাবে, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে 60 মিনিটে ঘন্টার কাঁটা যায় হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যাবে 30/60, আর 15 মিনিটে যাবে 30/60 ইন্টু হচ্ছে 15, কাটাকাটি করলে 4, 7.5 ডিগ্রি। তার মানে ঘন্টার কাঁটা 7.5 ডিগ্রি আগাবে। তাহলে আমরা কিন্তু এই ম্যাথটা ইজিলি করতে পারি। কিভাবে? আমরা জানি কি এতটুকুর ডিস্টেন্স হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যখন 2টা বেজে 15 মিনিট তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা আমার আর এখানে কোনো কাজেই আসতেছে না, তাহলে এটাকে আমি নিব না। তাহলে যখন এই 2 আর 3-এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30, তাহলে যখন 15 মিনিট তখন কিন্তু এই মিনিটের কাঁটা 3 বরাবর থাকে, তার মানে মিনিটের কাঁটা কিন্তু এক্স্যাক্টলি 3 বরাবর আছে। তাহলে যখন এই 30 ডিগ্রিটা মাপছিলাম তখন কি ছিল, যে ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি 2 বরাবর, যদি লালটা দিয়ে কাকি, ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি 2 বরাবর থাকলে আর মিনিটের কাঁটা এক্স্যাক্টলি 3 বরাবর থাকলে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে কত? 30 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একটু সামনে আগায় আসছে, কত ডিগ্রি সামনে আগায় আসছে? 7.5 ডিগ্রি। তার মানে কি এই 30 ডিগ্রি থেকে আমি যদি এই 7.5 ডিগ্রিটা বাদ দিয়ে দেই, তাইলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে 2টা 15 যখন বাজবে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত আসবে। তার মানে আমার উত্তর 30 - 7.5 মানে 22.5 ডিগ্রি। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আজকে আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ।